মেহেরপুরের এই শান্ত, স্নিগ্ধ আর সবুজ গ্রামটির নাম আমঝুপি। কাজলা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন অট্টালিকাটি আজ পর্যটকদের কাছে এক মনোরম দর্শনীয় স্থান। এর শান্ত সমাহিত রূপ দেখলে কে বলবে এর প্রতিটি ইটের খাঁজে খাঁজে জমে আছে দীর্ঘশ্বাসের ইতিহাস। এর শীতল ছায়ার নিচে চাপা পড়ে আছে শত শত কৃষকের উষ্ণ রক্ত আর চোখের জল। আজ আমরা ফিরে যাব সেই সময় যখন এই সৌন্দর্যের আড়ালে চলত নির্দয় শোষণ আর অমানবিক নির্যাতনের এক কালো অধ্যায়। এটি আমঝুপি নীলকুঠির গল্প। নীল চাষের নামে মানুষের উপর চালানো পাশবিকতার এক জীবন্ত দলিল। 18 শতকের শেষ ভাগ। ইউরোপে তখন শিল্প বিপ্লবের ঢেউ। কাপড়ের কলে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বস্ত্র, আর সেই বস্ত্র রাঙানোর জন্য প্রয়োজন নীল রঙের। এই নীল তখন ব্লু গোল্ড বা নীল সোনা নামে পরিচিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের ক্ষমতা পোক্ত করার পর এই নীল সোনার সন্ধান পেল বাংলার উর্বর মাটিতে। বাংলার জলবায়ু আর মাটি ছিল নীল চাষের জন্য আদর্শ। অল্প পুঁজিতে বিশাল মুনাফার লোভে দলে দলে ইংরেজ বণিক, যাদের বলা হতো প্ল্যান্টার বা নীলকর, ছড়িয়ে পড়ল বাংলার গ্রামে গ্রামে। তাদেরই একজন এই মেহেরপুর অঞ্চলে এসে ঘাঁটি গাড়ল। কাজলা নদীর তীরবর্তী এই আমঝুপি গ্রামকে তারা বেছে নিল তাদের ক্ষমতার কেন্দ্র হিসেবে। কারণ এখানকার মাটি যেমন উর্বর, তেমনি নদীপথে উৎপাদিত নীল কলকাতায় পাঠানো ছিল সহজ। এখানেই গড়ে উঠল বিশাল এলাকা জুড়ে এক প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র, আমঝুপি নীলকুঠি। এটি শুধু একটি কারখানা ছিল না, ছিল একটি দুর্গ। এখান থেকেই পরিচালিত হতো এই অঞ্চলের নীল শাসনের সমস্ত কার্যক্রম। ইংরেজ নীলকররা খুব ধূর্ত ছিল। তারা সরাসরি কৃষকদের জমি কেড়ে নিত না, বরং তাদের বাধ্য করত এক মারণ ফাঁদে পা দিতে। সেই ফাঁদের নাম ছিল দাদন প্রথা। নিয়ম ছিল সহজ। নীলকর সাহেবরা চাষের শুরুতে কৃষকদের হাতে সামান্য কিছু টাকা অগ্রিম বা দাদন হিসেবে ধরিয়ে দিত। বিনিময়ে কৃষকদের তাদের সবচেয়ে উর্বর জমিতে ধান বা অন্য ফসলের পরিবর্তে নীল চাষ করতে চুক্তিপত্রে টিপসই দিতে বাধ্য করা হতো। নিরীহ কৃষকেরা প্রথমে বুঝতেই পারত না এই টিপসই আসলে তাদের দাসত্বের দলিলে পরিণত হচ্ছে। একবার দাদন নিলে কৃষক আর বেরোতে পারত না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা নীলকরদের গোলামে পরিণত হতো। যে জমিতে সোনার ধান ফলিয়ে তাদের পরিবারের অন্ন জুটত, সেই জমিতে নীল চাষ করে তাদের জুটত শুধুই ক্ষুধা, দারিদ্র্য আর ঋণ। কোনো কৃষক যদি নীল চাষ করতে অস্বীকার করত কিংবা চুক্তি মানতে সামান্য গড়িমসি করত, তার উপর নেমে আসত অবর্ণনীয় অত্যাচার। প্রতিটি নীলকুঠিতেই ছিল নীলকরদের নিজস্ব লাঠিয়াল বাহিনী। এই অত্যাচারের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে তা কল্পনা করাও কঠিন। কৃষকদের ধরে এনে এই কুঠিতে আটকে রাখা হতো। দিনের পর দিন চলত মারধর। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, গবাদি পশু কেড়ে নেওয়া হতো, এমনকি পরিবারের নারীদেরও অসম্মান করা হতো। লোকমুখে প্রচলিত এই আমঝুপি কুঠিতে ছিল দুটি ভয়ঙ্কর কক্ষ, গরমখানা আর ঠান্ডাখানা। অবাধ্য কৃষকদের শাস্তি দেওয়ার জন্য গ্রীষ্মের প্রচণ্ড গরমে টিনের ছাদের নিচের এই গরমখানাতে আটকে রাখা হতো, আর হাড় কাঁপানো শীতে উলঙ্গ করে ফেলা হতো ঠান্ডাখানায়। অনেক কৃষক এই অত্যাচার সহ্য করতে না পেরে এখানেই মারা যেত। ক্যানি, টেডি, ম্যাকগ্রেগরের মতো কুখ্যাত নীলকরদের নামে এই অঞ্চলের মানুষ ভয়ে কাঁপত। তাদের ঘোড়ার খুরের শব্দ শুনলেই গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে যেত। ভৈরব নদীর জল হয়তো আজও সেই কান্নার শব্দ বয়ে বেড়ায়। কৃষকদের রক্ত আর ঘামে উৎপাদিত নীল পাড়ি দিত 7 সমুদ্র 13 নদী, রাঙিয়ে দিত ইউরোপের পোশাক। কিন্তু বাংলার কৃষকদের জীবন হয়ে উঠেছিল বিবর্ণ, ফ্যাকাশে। কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায়। শত অত্যাচার আর শোষণের বিরুদ্ধে বাংলার কৃষকরা একসময় রুখে দাঁড়াতে শুরু করে। 1859-60 সালে নীল বিদ্রোহ হয়। যদিও আমঝুপি সেই বিদ্রোহের কেন্দ্র ছিল না, কিন্তু তার ঢেউ এখানেও এসে লেগেছিল। এর পাশাপাশি আরেকটি ঘটনা ঘটল। 19 শতকের শেষের দিকে জার্মানিতে আবিষ্কৃত হল কৃত্রিম নীল। ফলে প্রাকৃতিক নীলের চাহিদা বিশ্ববাজারে একেবারে কমে গেল। যে নীল ছিল সোনা, তা রাতারাতি মাটির দরে নেমে এল।
মুনাফা কমে যাওয়ায় নীলকর সাহেবরা তাদের ব্যবসা গুটিয়ে পাট্টারি গুটিয়ে ফিরে গেল নিজেদের দেশে। পেছনে ফেলে গেল এই বিশাল অট্টালিকা শোষণ আর অত্যাচারের নীরব সাক্ষী হিসেবে। ধীরে ধীরে জঙ্গল আর লতাপাতায় ঢেকে গেল এক সময়ের প্রতাপশালী এই নীলকুঠি। একটি রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটল। আজ এই আমঝুপি নীলকুঠির বুকে কান পাতলে হয়তো দুটি ভিন্ন ইতিহাস শুনতে পাওয়া যায়। একটি হল শত বছর আগের কৃষকদের আর্তনাদ ও দীর্ঘশ্বাস, আর অন্যটি হল এক নতুন দিনের গান, স্বাধীনতার গান। কারণ এই কুঠি বাড়ি আবার ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হয়েছিল। কিন্তু সে গল্প আরেক দিনের। আজ আমরা স্মরণ করি সেই নাম না জানা হাজারো কৃষককে, যাদের রক্তে আর ত্যাগে লেখা হয়েছিল এই নীল অধ্যায়। ইতিহাস আমাদের শেখায়, মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও আত্মমর্যাদার জন্য একটি জাতিকে কতটা মূল্য দিতে হয়। আমঝুপি নীলকুঠি সেই মূল্যেরই এক নীরব স্মারক। এই কুঠিবাড়ির দেওয়ালগুলো হয়তো একদিন ক্ষয়ে যাবে, কাজলার স্রোত হয়তো গতিপথ বদলাবে, কিন্তু এই মাটিতে মিশে থাকা কৃষকদের আর্তনাদ আর দীর্ঘশ্বাস কোনোদিন মুছে যাবে না। তাদের সেই নীরব কান্না একদিন কলমের কালিতে গর্জে উঠেছিল দীনবন্ধু মিত্রের নীল দর্পণে। সাহিত্যই তো সেই আয়না, যা একটি জাতির আত্মত্যাগ আর সংগ্রামের প্রতিচ্ছবিকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখে। বঙ্গ সাহিত্য কুটিরের আজকের নিবেদন ছিল সেই বিস্তৃত ইতিহাসের প্রতি